আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছে আমি তারান্নুম জ্যোতি। শুরুতে জানাবো সংবাদ শিরোনাম। সাম্প্রতিক ঘটনায় রাজনীতির সাথে আছে বিদেশি ষড়যন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতিতে গুরুত্ব আরোপ। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ নিজের স্বার্থ আগে দেখবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় আরও 2টি মামলা দায়ের, বাদী নিহতের বাবা ও বড় ভাই। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। ইসকন ও সাম্প্রতিক ইস্যুতে রাজনীতি ভর করেছে, পাশাপাশি রয়েছে বিদেশি ষড়যন্ত্র। এই অবস্থায় সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করা খুবই জরুরি, এমনটাই বললেন বাংলাদেশ হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক। একই রকম মনোভাব পোষণ করেন জ্যেষ্ঠ সাংবাদিক আবু সাইদ খান। ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুরের পর ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত এলাকায় সহিংসতা ছড়িয়ে পড়ে। ওই সময় তরুণ আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যা করা হয়। এ ঘটনায় অভিযোগ ওঠে ইসকন অনুসারীদের বিরুদ্ধে। সাইফুল হত্যা কেন্দ্র করে হিন্দু সম্প্রদায় ও মুসলমানদের মধ্যে টানাপোড়েন সৃষ্টি হয়। সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারত উদ্বেগ প্রকাশ করে। অনেকে মনে করছেন হিন্দু মুসলমানদের উত্তেজনার পেছনে রাজনীতি রয়েছে। হিন্দুদের কোনো আন্দোলন কোনো সময় মানুষকে এত লোককে আমরা কখনো ইনভলভ করতে পারিনি, আমরাও পারি না, ঐক্য পরিষদও পারি না। এর পেছনে পয়সা করে দিলেও মানুষ আসে না, তো এখন এত লোক আসে কেন? ভারতীয় রাজনীতিবিদরা যেমন এদেরকে ব্যবহার করার চেষ্টা করছে যে এখানে যত বেশি আলোচনার মধ্যে আনবে, যত হিন্দু নির্যাতনের কাহিনী হবে, পশ্চিমবাংলার হিন্দু নেতারা তত বেশি এটাকে ফল ভোগ করার সুবিধা নেবে। ঘটনা যা ঘটছে তাকে অতিরঞ্জিত কথিত করে ভারতীয় পত্রপত্রিকায় ছাপা হচ্ছে। আর একটা হচ্ছে যে ভারত সরকারও যে রিয়াকশন দিচ্ছে, সেই রিয়াকশনটা সবটাই কিন্তু ঘটনার সঙ্গে সঙ্গতিপূর্ণ না। তারা বলেন দেশ বিদেশের কোনো শক্তির ইন্ধনে যাতে পরিস্থিতি অবনতি না হয়, সেজন্য সব পক্ষের দায়িত্বশীল ভূমিকা দরকার। ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করা দরকার। এটা কেবলমাত্র সরকারের পক্ষেও সম্ভব হবে না। এ ব্যাপারে সরকার, নাগরিক সমাজ সবাইকে ঐক্যবদ্ধভাবে এটা মোকাবেলা করতে হবে। মাইনরিটিদের সেপারেট ইলেক্টোরেট করে দেন, হিন্দুরা হিন্দুদের ভোটে নির্বাচিত হয়ে পার্লামেন্টে যাক, যে কয়টা সিট পাক পার্লামেন্টে তারা কথাবার্তা বলুক, তাইলে কিন্তু ঝামেলা শেষ হয়। এটা নিয়ে ভারতও রাজনীতি করতে পারবে না, আমেরিকাও রাজনীতি করার সুযোগ নেই, একেবারে চিরতরে একটা স্থায়ী সমাধান হয়ে যায়। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হলে জুলাই বিপ্লবের লক্ষ্য ব্যাহত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ আগে নিজের স্বার্থ দেখবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। আজ দুই দেশের সম্পর্ক নিয়ে এক আলোচনায় তিনি আরও বলেন, কেউ ঢাকার জন্য আতঙ্কের কারণ হলে তা গ্রহণযোগ্য হবে না। ভারতীয় গণমাধ্যম নেতিবাচক সংবাদ দিচ্ছে বলে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা এবং ভবিষ্যৎ শিরোনামে শনিবার আলোচনার আয়োজন করে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এতে দুই দেশের সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন বক্তারা। উঠে আসে ঢাকা দিল্লির টানাপোড়েনের বিষয়ও। ভারত আমার শত্রু রাষ্ট্র, সে আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রধান প্রতিবন্ধক, এবং এইটা সে শুধু আমার জন্য না, তার প্রত্যেকটা এই মহল্লার প্রত্যেকটা রাষ্ট্রের সাথে সেই কাজ করে যাচ্ছে। এখন আলোচনা হবে আমাদের লেনদেনের জায়গাটা কোথায়, আমি কি দেব কি নেব। পলিটিক্যাল ডিফারেন্সের জন্যেই আমাদেরকে শান্তি বাহিনীর সাথে যুদ্ধ করতে হয়েছিল। এখন কি ভারত মনে করছে স্বৈরাচার সরকার চলে যাওয়ার পরে এটা পলিটিক্যাল ডিফারেন্স হচ্ছে কিনা? অন্য বক্তারা বলেন, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ কোনোভাবেই কাম্য নয়। যা এখানে গণধিকৃত এবং পলাতক তাদেরকে আশ্রয় দিয়েছে, শুধু আশ্রয় দেওয়া নয়, তাদেরকে নিয়ে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করছে। দিতে এমন অবস্থা করেছে যে বাংলাদেশের বেসিক্যালি কোনো বার্গেনিং টুলস আর ছিল না। আজকে যে নতুন অবস্থার মধ্যে আমরা পড়েছি, যে সংকটটার মধ্যে পড়েছি, আমাদের যে একটা সিকিউরিটি থ্রেট সামনে এসে গেল, এখানে আমরা কিভাবে মোকাবেলা করব। অনুষ্ঠানে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ সমতার নীতিতে বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখবে। খুব বেশি অ্যাগ্রেসিভ হলে যে আমাদের স্বার্থ রক্ষিত হবে তাদের দ্বারা, আমাদের স্বার্থ রক্ষিত হবে কিসে, এটাও সবসময় যে একেবারে সবাই একমত হয় তাও না, কিন্তু
চূড়ান্ত বিচারে আমাদেরকে দেখতে হবে যে কি করলে আমাদের স্বার্থ রক্ষিত হয়। মূল উদ্দেশ্যটা থাকবে আমাদের সক্ষমতা বাড়ানো, সক্ষমতা আন্তর্জাতিক পর্যায়ে এবং সক্ষমতা আমাদের অভ্যন্তরীণ পর্যায়ে। ভারতীয় গণমাধ্যম দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মন্তব্য করেন এই উপদেষ্টা। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না, প্রতিবন্ধক এটা একটা। তানভীর খন্দকার, দীপ্ত সংবাদ, ঢাকা। ভারতের ম্যান্ডেট নিয়ে কেউ ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। শনিবার কুমিল্লা মুরাদনগরে আয়োজিত গণসংবর্ধনায় তিনি এই কথা বলেন। সজীব ভুঁইয়া বলেন, কিছু রাজনৈতিক দল মনে করে ভারতের আশীর্বাদ ছাড়া ক্ষমতায় যাওয়া যায় না। এটা অত্যন্ত দুঃখজনক ও কলঙ্কজনক। কারোর আশীর্বাদে আশায় না থেকে জনগণের ম্যান্ডেট নিয়ে সরকার গঠনের পরিকল্পনা করার জন্য রাজনৈতিক দলগুলোকে পরামর্শ দেন তিনি। যুব ও ক্রীড়া উপদেষ্টা বলেন, কুমিল্লা অঞ্চল নিয়ে বিভাগ হলে কুমিল্লা নামেই হবে। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা বদ্ধমূল ধারণা জন্মেছে যে ভারতের আশীর্বাদ ছাড়া বোধহয় বাংলাদেশের ক্ষমতায় আসা যায় না। তাহলে বলতে হয়, শেখ হাসিনার থেকে বেশি কারোর প্রতি ভারতের বেশি আশীর্বাদ ছিল না। সেই শেখ হাসিনার কি পণ্য যে বাংলাদেশের জনগণ করেছে তাকে স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা যদি ভবিষ্যতে সে ধরনের পরিণতির সম্মুখীন হতে না চান, বাংলাদেশের জনগণের ম্যান্ডেটকে এই ক্ষমতায় আসার একমাত্র উপায় হিসেবে অবলম্বন করুন, অন্য কোনো বহিরাগত শক্তির আশীর্বাদ নয়। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার ঘটনায় মামলার সংখ্যা বেড়ে হয়েছে 5। সবশেষ শুক্রবার রাতে 2টি মামলা করেছেন নিহতের বাবা ও ভাই। এসব মামলায় নাম উল্লেখ করা আসামির সংখ্যা 222। এর মধ্যে গ্রেপ্তার হয়েছে 38 জন। হত্যাকাণ্ডের বিচারের পাশাপাশি ইসকন নিষিদ্ধের দাবি জানিয়েছেন নিহতের বাবা। গত 26 নভেম্বর মঙ্গলবার ইসকন নেতা চিন্ময়কে রাষ্ট্রদ্রোহ মামলায় জামিন না দেয়ায় চট্টগ্রাম আদালত এলাকায় ভাঙচুর ও তাণ্ডব চালায় ইসকন সমর্থকরা। এক পর্যায়ে নির্মমভাবে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে। এ ঘটনায় 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা এবং ভাঙচুরের ঘটনায় 116 জনকে আসামি করে কোতোয়ালি থানায় 2টি মামলা দায়ের করা হয়েছে। জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন আলিফের বাবা। আমার ছেলের হত্যা করছে যারা জড়িত, এদেরকে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা করার জন্য আমি সরকারের কাছে বিশেষভাবে আবেদন করতেছি। ঘটনার দিন পুলিশের ভূমিকা তদন্ত ও পলাতক আসামিদের দ্রুততম সময়ে গ্রেপ্তার ও শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতি। সবার দাবি হচ্ছে নিষিদ্ধ করা হোক এই সন্ত্রাসী সংগঠন ইসকনকে, তাদের নেতাকে। প্রতিটি মামলায় আমি আশা করব সরকারের পক্ষ থেকে যারা পুলিশ প্রশাসন আছেন তারা তাকে আসামি 1 নম্বর আসামি করবেন, তাকে বিচারের আওতায় আনবেন। পুলিশের পক্ষ থেকে 3টি মামলা রুজু হয়েছে এবং নিহত অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ এর পরিবারের পক্ষ থেকে এখন 2টি মামলা রুজু হয়েছে। একটি হত্যা মামলা বিভিন্ন ইস্যুতে, এখানে আরেকটি মামলা রুজু হয়েছে। আলিফ হত্যার ঘটনায় পুলিশের পক্ষ থেকে 3টি এবং পরিবারের পক্ষ থেকে 2টি মামলা হয়েছে। প্রতিটি মামলা গুরুত্ব দিয়ে তদন্ত করছে চট্টগ্রাম মহানগর পুলিশ। তিনি জানান, এই ঘটনায় 222 জনের নাম উল্লেখ করে 5টি মামলা হয়েছে। এ পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে 38 জনকে। রুনা আনসারি, দীপ্ত সংবাদ, চট্টগ্রাম। জনগণকে বিভক্ত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা। এই অবস্থায় অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কোনো বিকল্প নেই। শনিবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে সমাবেশের আয়োজন করে গণতান্ত্রিক পার্টি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বলতায় চট্টগ্রামের আইনজীবী সাইফুল আলিফ হত্যার শিকার হয়েছেন। বাংলাদেশে যে অপতৎপরতা শুরু করেছে এদেরকে রুখে দিতে হলে জনপ্রতিনিধি সরকার দরকার। এদেরকে রুখতে হলে প্রশাসনকে শক্ত হাতে হ্যান্ডেল করতে হবে। পরে
জাতীয় প্রেস ক্লাবে মানবাধিকার ও গণতন্ত্র নিয়ে এক আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, পতিত সরকারের দোসররা দেশে বিভক্তি সৃষ্টির ষড়যন্ত্র করছে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানা ষড়যন্ত্র চলছে। যারা পতিত সরকার, তার মনোব্যথা, তাকে এই দেশ থেকে পালিয়ে যেতে হয়েছে, সে তো চেষ্টা করবে, কিন্তু আমরা তো সচেতন থাকতে হবে। একই দিন রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের ৭ম জাতীয় কাউন্সিলে বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী অভিযোগ করেন, দেশকে নানা কায়দায় অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাধ্যমে আমাকে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করে গণতান্ত্রিক প্রক্রিয়া যাওয়া ছাড়া আর কোনো পথ নাই। তিনি বলেন, সংকট নিরসনে দ্রুত, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন দরকার। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। বাংলাদেশকে সাম্প্রদায়িক সম্প্রীতির চমৎকার বাগান উল্লেখ করে তা রক্ষার প্রতিশ্রুতি দিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। শনিবার সাতক্ষীরায় জামায়াতের কর্মী সম্মেলনে তিনি আরও বলেন, জামায়াত এমন একটি দেশ চায় যেখানে মসজিদে যেমন পাহারা দেওয়া লাগবে না, তেমনি মন্দির গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের ধর্ম শান্তিতে পালন করবে। সাতক্ষীরায় কোনো উন্নয়নের ছোঁয়া লাগেনি জানিয়ে জামায়াতের আমির বলেন, গত 17 বছরে সাতক্ষীরার মানুষ সবচেয়ে বেশি অত্যাচারের শিকার হয়েছে, কারণ শাসক গোষ্ঠী সাতক্ষীরাকে বাংলাদেশের অংশই মনে করেনি। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস। আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদও পাহারা দেওয়ার প্রয়োজন হবে না, মন্দির এবং মঠও পাহারা দেওয়ার দরকার হবে, গির্জাও পাহারা দেওয়া লাগবে না। সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে, নিরাপত্তার সাথে তারা পালন করবে। আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান, কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভুতুম পেঁচা ঢুকে পড়ে। এই ভুতুম পেঁচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। বহুল আলোচিত 21শে আগস্ট গ্রেনেড হামলা মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের রায় কাল। বিচারপতি A.K. মাসুদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় ঘোষণা করবে। আসামি পক্ষের আইনজীবী মোহাম্মদ শিশির মনির শনিবার বিষয়টি নিশ্চিত করেন। 2018 সালে এই মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু সহ 19 জনকে ফাঁসি এবং বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান সহ 19 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় বিচারিক আদালত। 2004 সালের 21 আগস্ট রাজধানী বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার ঘটনা ঘটে। এতে 24 জন নিহত হয় এবং কয়েকশো জন আহত হয়। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নতুন কার্যনির্বাহী কমিটি নির্বাচিত হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক নয়াদিগন্তের চিফ রিপোর্টার আবু সালেহ আকন এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল। শনিবার উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হয় DRU এর কার্যনির্বাহী কমিটি নির্বাচন। সকাল 9টায় শুরু হওয়া ভোট চলে বিকাল 4টা পর্যন্ত। DRU এর নসরুল হামিদ মিলনায়তনে করা 20টি বুথে নেওয়া হয় ভোট। নির্বাচনে মোট 21টি পদের বিপরীতে 4 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হন। বাকি 17টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন 31 জন। এর মধ্যে সভাপতি পদে 3 জন, সাধারণ সম্পাদক পদে 4 জন ও সাংগঠনিক সম্পাদক পদে 4 জন প্রার্থী ছিলেন। ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ডেসার সাবেক চেয়ারম্যান KK আলতাফ হোসেন আজ ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল 86 বছর। তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়েছে। KK আলতাফ হোসেন 1962 সালে বুয়েট থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পাশ করেন। এরপর যোগ দেন বিদ্যুৎ বিভাগে। চট্টগ্রামের কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 1971 সালের মার্চে মেজর জিয়াউর রহমান যখন ঐতিহাসিক ঘোষণার প্রস্তুতি নেন, তখন বেতার কেন্দ্রটিতে বিদ্যুৎ ছিল না। KK আলতাফ হোসেন সেখানে বিদ্যুতের ব্যবস্থা করেন এবং জিয়াউর রহমান তার ঐতিহাসিক ঘোষণা দেন। 1998 থেকে 1999 মেয়াদে KK আলতাফ হোসেন ঢাকা বিদ্যুৎ বিতরণ কর্তৃপক্ষ ডেসার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। আলতাফ হোসেন বিশ্ববিদ্যালয় জীবনে খেলাধুলায় কৃতিত্বের জন্য সম্মানসূচক ইউনিভার্সিটি ব্লু উপাধি পান। তিনি স্ত্রী, 1 কন্যা ও 2 পুত্র রেখে গেছেন। কিশোরগঞ্জের পাগলা মসজিদের 11টি দান বাক্সে এবার পাওয়া গেছে 8,21,34,304 টাকা।
3 মাস 14 দিন পর শনিবার সকালে পাগলা মসজিদের 11টি দানবাক্স খুলে 29 বস্তা টাকা পাওয়া যায়। 3 শতাধিক ব্যক্তি টানা 10 ঘন্টা 29 বস্তা টাকা গণনা শেষ করেন। একই সাথে বিপুল পরিমাণ স্বর্ণালংকার ও বৈদেশিক মুদ্রাও পাওয়া গেছে। কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি ফৌজিয়া খান টাকা গণনার সময় উপস্থিত ছিলেন। এর আগে চলতি বছরের 17 আগস্ট দানবাক্স খুলে পাওয়া যায় 7,22,13,046 টাকা। ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজ পরিবর্তনে মেয়েদের পড়ালেখার প্রয়োজনীয়তা, বাল্যবিবাহ ও শিশু শ্রমের সমস্যা এবং তার সমাধানের প্রামাণ্যচিত্র ফুটিয়ে তুলেছে 12 জন কিশোরী। তাদের শিল্পকর্ম নিয়ে ঢাকায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী প্রদর্শনী। অসমতা, লিঙ্গভিত্তিক সহিংসতা, সামাজিক নিয়ম, প্রথা ও মানসিকতার পরিবর্তনের প্রয়োজনীয়তা সম্পর্কে নিজেদের পর্যবেক্ষণ ক্যানভাসে ফুটিয়ে তুলেছে 12 জন সুবিধাবঞ্চিত কিশোরী, যা ব্যক্তি, সম্প্রদায় এবং সমাজকে পরিবর্তন করার বিষয়ে তাদের বিচক্ষণ দৃষ্টিভঙ্গির সাথে অনুরণিত হয়। এই কিশোরীদের 24টি ক্যানভাস জায়গা পেয়েছে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং অ্যালায়েন্স ফ্র্যাঞ্চাইজ দি ঢাকার প্রদর্শনীতে। সুবিধাবঞ্চিত কিশোরীরা জানান তাদের আশেপাশের বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে এসব ক্যানভাসে। এর নেতিবাচক দিকগুলো তুলে ধরার চেষ্টা করেছে তারা। আমার চোখের সামনে আমার একটা প্রতিবেশীর ভাই মানে ওর বোন রে পড়তে দেবে না, তাই তার বই পুড়িয়ে ফেলতেছিল। তো এটাই ভাইবা আমি আর্ট করলাম। এটা আমাদের দেশের মধ্যেই হচ্ছে, আমাদের বাড়ির পাশের বাড়িতে ঘটেছে, তার জন্য আমি এই ছবিটা এঁকেছি। এই জায়গা হচ্ছে গিয়ে শিশু শ্রম, আর এটা হচ্ছে গিয়ে দুইটা মেয়ে স্কুলে যাচ্ছে। এগুলো দেখি প্রায় ঘটতে দেখি যে একটা ছোট বাচ্চা মেয়েকে একটা বড় মানে প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাথে বিয়ে দেওয়া হচ্ছে। শনিবার শুরু হওয়া এই প্রদর্শনী 7 ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেহেদী হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। গাজা উপত্যকায় শুক্রবার রাতভর ইসরায়েলি বিমান হামলায় শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। উত্তরাঞ্চলীয় বেত লাহিয়া ও জাবালিয়া ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 75 জন বেত লাহিয়া শহরের আর 25 জন জাবালিয়ার বাসিন্দা। গাজায় টানা 1 বছরের বেশি সময় ধরে চলা হামলায় 44,700 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। এ অবস্থায় নতুন করে গাজায় যুদ্ধবিরতির আলোচনা শুরু করতে যাচ্ছে মিশর। হামাসের নেতারা শনিবার কায়রোতে আলোচনায় বসছেন। সিরিয়ার বিদ্রোহী বাহিনী দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর আলেপ্পোর বেশ কয়েকটি এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে, এমনটাই জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। শুক্রবার সন্ধ্যা পর্যন্ত বিদ্রোহীরা শহরের অর্ধেকের বেশি অংশের নিয়ন্ত্রণ নিয়েছে। এদিকে আলেপ্পো শহরের একটি বিশ্ববিদ্যালয়ে ছাত্রাবাসে বিদ্রোহীদের গুলিতে 2 ছাত্রসহ 4 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সার্বিক পরিস্থিতির অবনতি হওয়ায় আলেপ্পো বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে। সিরিজ জয় নিশ্চিত করার পর আইরিশ মেয়েদের হোয়াইট ওয়াশ করার লক্ষ্য আছে বলে জানিয়েছেন টাইগ্রাস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। দ্বিতীয় ম্যাচ জয়ের পর সংবাদ সম্মেলনে তিনি এই লক্ষ্যের কথা জানান। মাথায় 2 পয়েন্ট, আর সেকেন্ড হচ্ছে যেন আমরা হোয়াইট ওয়াশ করতে পারি। আমরা কখনোই কোনো টিমকে করতে পারি নাই, সো এটা আমাদের জন্য একটা মাইলস্টোন হবে টিমের জন্য। বাট মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে টিমের জন্য আমি বলছি যে অ্যাজ এ টিম হিসেবে খেলা, কমপ্লিট ক্রিকেট খেলা, গুড ক্রিকেট খেলা, এবং বলবো যে যা জায়গা থেকে যে রোলটা আসলে যে যারকে দেওয়া হয়েছে সেটা যদি প্লে করতে পারে ডেফিনেটলি ওই দিনটা আমাদের হবে। চতুর্থ টি-20 ব্লাইন্ড ক্রিকেট বিশ্বকাপে নিজেদের 5ম ম্যাচে সাউথ আফ্রিকাকে 10 উইকেটে হারিয়েছে বাংলাদেশ। পাকিস্তানের মুলতানে টস জিতে সাউথ আফ্রিকা ব্লাইন্ড ক্রিকেট দল প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। নির্ধারিত 20 ওভারে 9 উইকেটে 149 রান সংগ্রহ করে প্রোটিয়ারা। জবাবে দাপুটে ব্যাটিং করেন বাংলাদেশের 2 ওপেনার। তাদের নৈপুণ্যে কোনো উইকেট না হারিয়ে 12.3 ওভারে জয়ের বন্দরে পৌঁছে যায় টাইগাররা। 73 রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরা হন মোহাম্মদ সালমান। শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। সাম্প্রতিক ঘটনায় রাজনীতির সাথে আছে বিদেশি ষড়যন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতিতে গুরুত্ব আরোপ।
ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে বাংলাদেশ নিজের স্বার্থ আগে দেখবে বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যায় আরও 2টি মামলা দায়ের, বাদী নিহতের বাবা ও বড় ভাই। দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে, অভিযোগ বিএনপির, নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবি। এই ছিল এখনকার মতন, আমি তারান্নুম জ্যোতি বিদায় নিচ্ছি। দর্শক আরও তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।